আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমরা অংশীদারি কারবারে থিওরিগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। এখন আমরা ধীরে ধীরে কিন্তু অঙ্কের দিকে আগাচ্ছি। কিভাবে অংশীদারি কারবার অঙ্কগুলো করতে হবে দেখো। আমরা প্রথমেই যাচ্ছি যে অংশীদারি হিসাব সংরক্ষণ কিভাবে হবে। তাহলে অংশীদারি হিসাব সংরক্ষণ অংশীদারি ব্যবসায়ের চূড়ান্ত হিসাব। তাইলে অংশের চূড়ান্ত হিসাবের মধ্যে দেখা আছে মুনাফা সংক্রান্ত হিসাব, একটা উদ্বৃত্ত পত্র। তাহলে মুনাফা সংক্রান্ত হিসাব এর মধ্যে আছে দেখো আয় বিবরণী বা লাভ ক্ষতি হিসাব, আর লাভ ক্ষতি আবন্টন হিসাব বা বিবরণী। তাইলে উদ্বৃত্ত পত্র আমরা দেখো মুনাফা সংক্রান্ত হিসাবের মধ্যে আয় বিবরণী বা লাভ ক্ষতি হিসাব, আর উদ্বৃত্ত পত্র কিন্তু তোমার আমরা এক মালিকানা কারবারে যে অঙ্ক করেছিলাম এগুলা কিন্তু একই অবস্থান কিন্তু এইখানে এক মালিকানা কারবারের পরেই যে আমরা যেমন মনে করি এক মালিকানা আমরা কিন্তু অংশীদারি কারবার হলো 1932 সালের আইন, যেটা 1932 আইন অনুযায়ী চলতেছে, কিন্তু এটা কিন্তু নতুন কোনো কিছু আসে না। এই জন্য আমরা একটা সনাতন পদ্ধতিও করতে পারি। কিন্তু তাহলে এক মালিকানা কারবারের সনাতন পদ্ধতি ছিল ক্রয় বিক্রয় হিসাব, লাভ লোকসান হিসাব এবং উদ্বৃত্ত পত্র। কিন্তু এটা এক মালিকানা কারবারের পরে আমরা কি করছি লাভ লোকসান লাভ ক্ষতি বন্টন হিসাব হলো এক মালিকানা কারবার লাভ ক্ষতি মানে আয় বিবরণী বা লাভ ক্ষতি হিসাবের কিন্তু একটা বর্ধিত রূপ। কিন্তু আমরা এই বাকি অংশটুকু যেমন মুনাফা সংক্রান্ত হিসাব বা উদ্বৃত্ত পত্র আয় বিবরণী বা লাভ ক্ষতি হিসাবের অংশ কিন্তু তোমার এখন আমরা এগুলা কিন্তু খুব করাবো না, যেগুলো এক মালিকানা কারবার এগুলো আমরা করেছিলাম। কিন্তু এখন তোমাদের অংশীদারি কারবারের জন্য খুব বিশেষ প্রয়োজন হবে লাভ ক্ষতি আবন্টন হিসাব বা লাভ ক্ষতি আবন্টন বিবরণী। এখন আমরা লাভ ক্ষতি আবন্টন হিসাব বা বিবরণী কিভাবে করব এইটা আমরা আলোচনা যাবো। এই কিছুক্ষণের মধ্যে আমরা লাভ ক্ষতি আবন্টন বা বিবরণী কিভাবে করবো তোমাদেরকে চার্ট শো দেখাচ্ছি। দেখো আমরা এখন যাব লাভ লোকসান বন্টন হিসাবটা কি। লাভ লোকসান বন্টন হিসাব হলো ব্যবসায়ের অর্জিত মুনাফা অংশীদারদের মধ্যে বন্টন করার জন্য যে হিসাব প্রস্তুত করা হয় তাকে লাভ লোকসান আবন্টন হিসাব বা বন্টন হিসাব বলে। মানে আমরা বন্টন হিসাব বলছি বুঝি আমরা ব্যবসায়ের অর্জিত মুনাফা। তাহলে ব্যবসায় অর্জিত মুনাফা কিভাবে পাই? কারণ লাভ লোকসান হিসাব করে কিন্তু অর্জিত মুনাফা বা ক্ষতি পাই। আমরা বলছিলাম যে প্রথমে আমরা লাভ ক্ষতি হিসাব বা আয় বিবরণী করি। আমরা আয় বিবরণী বা লাভ ক্ষতি হিসাব করে যে লাভ বা ক্ষতি হয় ওইটা আমরা কি করি, তারপর এটা হলো ব্যবসায়ের লাভ লোকসান হিসাব হলো অংশীদারি ব্যবসায়ের হিসাব। লাভ লোকসান হিসাব হলো অংশীদারি ব্যবসায়ের হিসাব, আর লাভ লোকসান বন্টন হিসাব হলো ওই লাভ এই যে লাভ লোকসান হিসাব করার পর অর্জিত লাভ বা ক্ষতি অংশীদারদের মধ্যে বন্টন করার জন্য যে হিসাব করা হয় তার নাম হলো লাভ লোকসান বন্টন বা আবন্টন হিসাব। এখন আমরা জানবো লাভ লোকসান আবন্টন হিসাব আমরা কিভাবে করবো। তাহলে লাভ লোকসান আবন্টন হিসাবে লাভ লোকসান ব্যবসায়ের সাথে অংশীদারদের যে আন্ত লেনদেন গুলো হচ্ছে এই আন্ত লেনদেন গুলো কোথায় আসবে? এই লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে। মানে ব্যবসায়ের সাথে অংশীদারদের যে আন্ত লেনদেন হচ্ছে সেই আন্ত লেনদেন গুলো দিয়ে আমরা কি করবো লাভ লোকসান আবন্টন হিসাব করবো। তাইলে আন্ত লেনদেনের মধ্যে কি কি আসবে? লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে আসবে অংশীদারদের সাথে ব্যবসার যে সম্পর্কিত যে খরচগুলা এইগুলা কোথায় আসবে? এই লাভ লোকসান হিসাবে ডেবিট দিকে আসবে। তাহলে কি কি আসতে আসছে? তাহলে অংশীদার আমরা লিখছি অংশীদারদের মূলধন হিসাব মূলধনের সুদ। তাহলে মূলধন হিসাব বলতে আমরা কি বুঝি? এই লাভ লোকসান আবন্টন হিসাব করার পরেই কিন্তু অংশীদারের মূলধন হিসাব বা চলতি হিসাব করবো। কারণ অংশীদারদের সাথে সম্পর্কিত লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকের যে ব্যয়গুলো আছে এগুলো মূলধনে যাবে এবং আয়গুলো কোথায় যাবে? মূলধন হিসাব বা চলতি হিসাবে যাবে। এই জন্য আমরা কিন্তু লাভ লোকসান হিসাবে ডেবিট দিকে লিখছি অংশীদারের মূলধন হিসাব মূলধনের সুদ। মূলধন হিসাব কেন লিখলাম? এই মূলধনের সুদ আবার কোথায় যাবে? মূলধন হিসাবে যাবে। এই জন্য লিখছি আমরা মূলধন হিসাব। তাহলে কি কি আসতে আছে? তাহলে বলছিলাম ব্যবসার সাথে অংশীদারের যে আন্ত লেনদেনের মধ্যে কি থাকে? যেমন মূলধন, মূলধনের সুদ, উত্তোলনের সুদ, উত্তোলন, অংশীদারের বেতন, কমিশন, ভাতা, ঋণের সুদ। এইগুলো হলো কি ব্যবসার সাথে অংশীদারদের আন্ত লেনদেন। এই আন্ত লেনদেন দ্বারা আমরা কি করবো? লাভ লোকসান বন্টন হিসাব করবো। তাই লাভ বন্টন হিসাবে আন্ত লেনদেনের সকল প্রকার খরচগুলো আসবে ডেবিট দিকে আর খরচগুলো আয়গুলো যাবে ক্রেডিট দিকে। তাহলে ব্যয়ের মধ্যে কি কি থাকে? অংশীদারদের মূলধন হিসাব আমরা লিখছি। কেন লিখছি মূলধন হিসাব? যেহেতু মূলধন হিসাবে যাবে এই জন্য মূলধন হিসাব লিখছি। মূলধনের সুদ এ বি সি আমরা তিনটা অংশীদার ধরে নিলাম, এ বি সি তিনজন অংশীদার আছে। তাইলে এই তিনজন অংশীদারের কি মূলধনের সুদ আমরা নিয়ে আসলাম। এর মূলধন হিসাব ঋণের সুদ। এর মূলধন হিসাব ঋণের সুদ বলতে বুঝি একে কি করছে? ব্যবসা প্রতিষ্ঠান ঋণ নিয়েছে আর ঋণের উপর কি করছে? একে সুদ দিতে হয়েছে। এইটা কি ওইটা একটা খরচ। এই জন্য কোথায় আসবে?
এর মূলধন হিসাব বলতে বুঝি, কারণ আমরা পরবর্তীতে আমরা কি করবো, প্রত্যেকের ব্যক্তিগত অংশীদার ব্যক্তিগত আলাদা আলাদা হিসাব করবো। এই আলাদা যেহেতু এর থেকে ঋণ না আনা হয়েছে, এই হিসাবটা শুধু এর ঋণ আনছে, এই জন্য এর হিসাবে ঋণের সুদ এর হিসাবে যাবে। অংশীদার মূলধন হিসাব বেতন, কোন অংশীদার যখন বেতন পাবে, এরও কিন্তু ব্যবসায়ের কি অংশীদারের সাথে আন্তঃলেনদেন, তাহলে বেতনটাও কি একটা খরচ, তাহলে ব্যবসার জন্য খরচ। এই বেতনটাই কোথায় আসবে, ডেবিট দিকে আসবে। তাও ঠিক এ বি সি তিনজনে বেতন পাচ্ছে, এটা ব্যয় হিসাবে আসবে। কমিশন, কোন হিসাবে যদি কমিশন পাচ্ছে, এরও একটা ব্যয়, এই কমিশনও ডেবিট দিকে আসবে। ম্যানেজারের কমিশন, কোন যদি ম্যানেজার রাখে তাকে কমিশন দিতে কমিশন আসবে। অনাদায়ী পাওনা কিছু সমন্বয় আছে যেগুলা লাভ লোকসান বন্টন হিসাবে বাদ পড়ে গেছিল, এইগুলা কি করতে হবে, এগুলো লাভ লোকসান বন্টন হিসেবে ডেবিট দিকে আনবে। যেমন ম্যানেজারের কমিশন, এগুলা কোনো অংশীদারের নয়, এগুলা ব্যবসায়, এগুলা কি করে, এগুলো বাদ পড়ে গিয়েছিল, এগুলো অন্তর্ভুক্ত করতে হবে। ম্যানেজারের কমিশন, অনাদায়ী পাওনা সঞ্চিত বলে স্থানান্তর, এগুলো আমার কি, আমি বলছিলাম লাভ সামগ্রী হিসেবে ডেবিট দিকে আসবে। অংশীদারের সাথে ব্যবসার সাথে অংশীদারের যে আন্তঃলেনদেনগুলো আছে, আন্তঃলেনদেনের মধ্যে যে খরচগুলো আছে এগুলো আসবে ডেবিট দিকে, আর আন্তঃলেনদেনের যেগুলো আয়গুলো আছে এগুলো যাবে ক্রেডিট দিকে। তাহলে ক্রেডিট দিয়ে প্রথমে আসে নিট লাভ, লাভ লোকসান হিসাব রেখে নিট লাভ। লাভ হিসাব বলতে বুঝি আমরা লাভ লোকসান হিসাব করে যে নিট লাভ হয়েছে, এই নিট লাভটাই কি হবে, ক্রেডিট দিকে, মানে সকল প্রকার আয়, তারপর অংশীদারের মূলধন হিসাব উত্তোলনের সুদ, উত্তোলন সুদ আয় হিসাবে ক্রেডিট দিকে যাবে। অংশীদারের মূলধন হিসাব পণ্য উত্তোলন ক্রেডিট দিকে যাবে। বিনিয়োগের সুদ ক্রেডিট দিকে যাবে। অগ্রিম ভাড়া ক্রেডিট দিকে যাবে। এখন আমরা দেখাচ্ছি যদি ক্রেডিট দিক বেশি হয়ে ডেবিট দিক কম হয়, পার্থক্য লাভ, এই লাভটা অংশীদারের মধ্যে ভাগ করে দেয়। অংশীদারের মূলধন হিসাবে একই বন্টনযোগ্য মুনাফা, যদি লাভ হয় তাইলে মুনাফাটা অংশীদারের মধ্যে ভাগ হবে। কিভাবে ভাগ হবে, চুক্তি অনুযায়ী ভাগ হবে, আর যদি চুক্তিতে উল্লেখ না সমান অনুপাতে হবে। আর যদি ডেবিট দিক বেশি হয় ক্রেডিট দিক কম হয়, তাহলে পার্থক্য ক্ষতি, এই ক্ষতিটাও কি হবে, তাদের মধ্যে একইভাবে হবে, চুক্তি অনুযায়ী হবে, অথবা তাদের এই চুক্তি বর্তমানে সমান অনুপাতে হবে। আমি আবার বলছি তোমাদেরকে, তাইলে লাভ আমন্ত্রণ হিসাব হলো ব্যবসার অর্জিত মুনাফা অংশীদারদের মধ্যে বন্টন করার জন্য যে হিসাব প্রস্তুত করা হয় তাকে আমন্ত্রণ হিসাব বলে। আমন্ত্রণ হিসাবে ডেবিট দিকে অংশীদারের সাথে ব্যবসার যে আন্তঃলেনদেন হচ্ছে, এই আন্তঃলেনদেনের সকল প্রকার খরচগুলো ডেবিট দিকে আসবে, আর আয়গুলা ক্রেডিট দিকে যাবে। যদি ক্রেডিট দিক বেশি হয় ডেবিট দিক কম হয়, পার্থক্য হবে তোমার মুনাফা। এই মুনাফা অংশীদারদের মধ্যে অনুপাত, চুক্তি অনুযায়ী অনুপাতে হবে, অথবা যদি চুক্তি না থাকে সমান অনুপাত হবে। আর যদি ব্যয়ের দিক, মানে ডেবিট দিক বেশি হয়, ডেবিট দিক হলো ব্যয়ের দিক, যদি ব্যয়ের দিকটা বেশি হয় আয়ের দিকটা কম, তাহলে ক্ষতিও ঠিক একইভাবে চুক্তি অনুযায়ী হবে। আর চুক্তি যদি না থাকে তাহলে সমান অনুপাতে হবে। আমি বললাম তোমাদেরকে লাভ লোকসান হিসাবটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা একটু ভালোভাবে এই চারটা পড়ে নিবে। এই লাভ লোকসান আমন্ত্রণ হিসাবের পরে আমরা অংশীদারের যে ব্যক্তিগত হিসাব আছে, অংশীদারের মূলধন হিসাব, অংশীদারের চলতি হিসাব, অংশীদারের উত্তোলন হিসাব, অংশীদারের ঋণ হিসাব, আমরা পরবর্তী পর্যায়ে ওইগুলা করবো। তাদের ব্যক্তিগত হিসাবগুলা আমরা এখন তোমাদের লাভ লোকসান আমন্ত্রণ হিসাব করালো। যদি তোমরা না বুঝতে পারো আমার সাথে যোগাযোগ করে নিবে। আমি আশা করি যতক্ষণ না বুঝবেন তোমার বোঝানোর চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। তারপর আবার ধন্যবাদ জানাচ্ছি তোমাকে, আমাদের অধ্যক্ষ মহোদয়, তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। স্যারের প্রত্যেক দিনই তোমাদের খবর নিচ্ছে আর কিভাবে আমরা কি করছি। স্যারকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। স্যারের ভালোবাসাই কিন্তু আসলে আমরা অঙ্ক করার জন্য উদ্বুদ্ধ হয়েছি। স্যারকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আবারও তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।